প্রত্যেকটা মানুষের জীবনে এই শখ থাকে, একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, কিন্তু শখ থাকলেই হবে না, শখের সঙ্গে সাধ্যটাও খুব প্রয়োজনীয়। আজকে আমি এমন একজনের সঙ্গে আড্ডা দেব যে কিনা এই অসাধ্যকে সাধন করেছেন খুব আরামসেই বলতে গেলে। আমার সঙ্গে আছেন কন্টেন্ট ক্রিয়েটর মাইন রহমান। এই গাড়িগুলো তার, আপনারা দেখেছেন এই গাড়ি নিয়ে তার কন্টেন্ট মানুষকে মোটিভেশনও দিচ্ছেন, জীবনে সাকসেস হয়েছেন। সবাইকে বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান এবং আপনাকে ওয়েলকাম। তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অ্যান্ড অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার জন্য। আমি খুবই গ্রেটফুল আপনার এই শোতে আসতে পেরে। সো বলেন আজকের প্ল্যান কি, আজকে আমরা কি নিয়ে ডিসকাস করবো, আমাদের ভিউয়ার্সরা কি জানতে পারবে আমাদের কাছ আচ্ছা, থেকে? আজকের প্ল্যান আপনাকে নিয়ে আড্ডা হবে, গল্প হবে, ওদের অনেক প্রশ্ন আছে, সেই আচ্ছা, প্রশ্নগুলো আমি একটু অবশ্যই। জানতে চাই। তার আগে একটু আপনার তো অনেক গাড়ি, তার মধ্যে একটা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেকগুলো আছে, এর মধ্যে হচ্ছে একটা। হ্যাঁ এটা সম্পর্কে একটু জানতে চাই, কি আচ্ছা, গাড়ি এটা? সো এটা হচ্ছে MX-5, ভেরি ফান টু ড্রাইভ একটা কার। এটা হচ্ছে কনভার্টেবল, মানে আপনি ছাদটা খুলতে পারবেন আবার লাগাতে পারবেন। বিশেষ করে এখন যেহেতু উইন্টার আসতেছে, এটা হচ্ছে উইন্টারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যখন লং ড্রাইভ করবেন বা ইভেন ঢাকা সিটির মধ্যে যখন ড্রাইভ করবেন, এই কনভার্টেবল কারটা আপনাকে অন্যরকম একটা ফিলিংস দেবে। ইট ডাজন্ট ম্যাটার আপনার মন খারাপ বা কি ফিল করতেছেন, ডিপ্রেশন, যখন গাড়িটা নিয়ে বের হন না, আলাদা রকম একটা মোটিভেশন হিট করে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কার। আমার খুবই পছন্দ, আমার মোস্ট ফেভারিট হচ্ছে সুপ্রা MK-5, অলরেডি সবাই জানেন। অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড মোস্ট ফেভারিট। খুবই ভালো লাগে গাড়িটা ড্রাইভ করতে। এটা স্পিডে তো আহামরি না, ওটা থিং হচ্ছে এটা খুবই ফান। আপনি ছোটোখাটো গাড়ি, হ্যাঁ খুবই সফট পাতলা, যে কোনো চিপা চাপায় ঢুকে যায়, কোনো রোডে প্যারা হয় না। সো আমি খুবই কারটাকে পছন্দ করি, প্রাইসটা খুবই রিজনেবল। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আরো আড্ডা দেবো, যেহেতু এই গাড়ি অবশ্যই। ঘোরা হয়ে গেছে, হ্যাঁ। আরেকটা গাড়িতে উঠি। আচ্ছা, আপনি তো ঘুরেছেন, কেমন লেগেছে বলেন গাড়িটা? খুবই সফট পাতলা, মনে আচ্ছা। হয় যে হালকা ভাসছি। ওকে, সো বলেন এখন আমরা তাহলে বড় গাড়িটাতে উঠি, দেন হ্যাঁ, ওখানে উঠে আমরা আড্ডা দিতে আপনার Sure. সঙ্গে গাড়ির মধ্যে আজকে আড্ডা হবে, ঠিক আছে? লেটস Okay. গো, চলো। মিয়া, তুমি হচ্ছে গাড়িটা দেখো, আমরা এটাতে আসছি। ওকে তানভীর ভাই, তারপর কি অবস্থা আপনার, কেমন যাচ্ছে দিনকাল? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ যাচ্ছে, সবকিছু ঠিকঠাক, জাস্ট একটু বিজি ডেজ যাচ্ছে আর কি। সবকিছু মিলে কন্টেন্ট ক্রিয়েশনে টাইম দেওয়া লাগতেছে, যতগুলো বিজনেসেস আছে সবগুলোতে টাইম দেওয়া লাগতেছে। আপনি তো কন্টেন্ট বানাচ্ছেন এবং আপনার সবকিছু গাড়ি নিয়ে, ইয়া ঠিক আছে? এই কন্টেন্ট ক্রিয়েটিং লাইফের গল্পটা যদি ছোট করে বলতেন, যে কিভাবে আপনি আসলেন এই যে কন্টেন্ট ক্রিয়েটিং? আচ্ছা, সো কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমার হচ্ছে কারটা হচ্ছে একটা প্যাশন, একটা আলাদা রকমের হচ্ছে মোটিভেশন হিট করে আমার লাইফের মধ্যে। আমার সবগুলো কার কিন্তু কন্টেন্ট নিয়ে না, আমি সবাইকে ট্রাই করি ইন্সপায়ার করতে। আমার কথা একটাই, যদি আমি পারি, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, আমি যদি পারি, আল্লাহ যদি আমাকে এই অ্যাবিলিটিটা দেয় যে আমি হচ্ছে নিজের জন্য করতেছি, গাড়ি কিনছি, বাড়ি করছি, মা বাবাকে টেক কেয়ার করতেছি, সো আপনি কেন পারবেন না? এই প্রশ্নটা আমার সবার কাছে সবসময় থাকে। আমি বলি আপনি যদি চান, অবভিয়াসলি আপনি হচ্ছে সবকিছু পারবেন। সো সবকিছু মিলেই যত ইয়াং ছেলেদেরকে আছে, যত ইয়াং মানুষ আছে, যত অ্যাসপাইরেন্ট ছেলে পেলে আছে, ওরা যাতে লাইফে ভালো করতে পারে, তাদের এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা শুরু করতে পারে, এইসব নিয়ে আমার কন্টেন্ট। পাশাপাশি কার হচ্ছে আমার একটা বোনাস, কজ দেখেন আমি মনে করি সবার লাইফে একটা গোল থাকা উচিত, একটা হচ্ছে মোটিভ থাকা উচিত। সো আমার লাইফে হচ্ছে একটাই মোটিভ, যে না আমি ভালো কিছু করব, দামি গাড়ি কিনবো, এগুলো রাইড করব। তখন যখন আপনি এগুলোতে উঠবেন, তখন আপনি আরো বেশি কিছু করতে মন চাইবে। দেখেন আমি কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করছি, একটা কষ্টে আসছে যে আমি যে টাইমটা আমার কাজে দিতাম, ওই টাইমটা নিয়েই হচ্ছে আমি এখন কন্টেন্ট ক্রিয়েশনটা করতেছি। সো আমি কিন্তু কাজে ওইভাবেই দিতে পারতেছি না যে টাইমটা আমি কন্টেন্ট ক্রিয়েশন আমি এখন ইনভেস্ট করতেছি। বাট এটার পাশাপাশি আমি বেনিফিটটা কি পাইতেছি, মানুষ আমাকে চিনতেছে, মানুষ আমাকে জানতেছে, আমি মানুষকে ইন্সপায়ার করতে পারতেছি। মানুষ দেখে ভাবতেছে যে না, মাইন ভাই তো করছে, একটা মিডল ক্লাস ফ্যামিলি একটা ছেলে, বাড়ি করছে, গাড়ি করছে, মা বাবাকে গাড়ি কিনে দিছে, এর থেকে একটা ছেলে আর কি চাইতে পারে লাইফের মধ্যে? আপনার কয়টা গাড়ি, মানুষ তো জানতে চায়। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে 4টা গাড়ি, এর মধ্যে রিসেন্টলি একটা গাড়ি নিচ্ছি, এটা হচ্ছে টয়োটা চেজার, খুবই ভিনটেজ একটা কার। এটা কিন্তু আমি রিভিল করে দিছি আপনার ভিডিওতে। আমরা কিন্তু অফিসিয়ালি আমি কাউকে বলি, অফিসিয়ালি আমি হচ্ছে কাউকে বলি নাই যে আমি চেজার কিনছি বা হচ্ছে গাড়িটা। বাট ভাই খুবই ফাস্ট, খুবই জোস একটা গাড়ি, ভিনটেজ গাড়ি। সো আলহামদুলিল্লাহ 4টা গাড়ি আমাদের। এর মধ্যে আমি যদি মডেলগুলো বলি, একটা হচ্ছে টয়োটা সুপ্রা MK-5, যেটা হচ্ছে হোল বাংলাদেশে একটা, পুরো এশিয়ার মধ্যে দুইটাই আছে, মানে ট্যান্ডেম কিটেড আর কি। একটা হচ্ছে আমাদের, আর ইন্ডিয়াতে রিসেন্টলি একটা ইউটিউবার আনছে আর কি। সো কত ছিল গাড়ির দাম? গাড়িটা হচ্ছে পড়ছে অলমোস্ট 1,60,00,000 মতো। 1,60,00,000 এই প্রাইসটা এখনো পর্যন্ত আমি কাউকে বলি না, বাট আপনার সাথে আমি বলছি। হ্যাঁ, আজকে হচ্ছে এক্সপোজ হয়ে গেছে। সো 1,60,00,000 টাকা পড়ছে। এন্ড আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হালকা খরচপাতি পড়ছে, বাট ওভারঅল হচ্ছে এটার মধ্যে 1,60,62 মধ্যে ছিল আর কি। এখন আমার একটা কথা হচ্ছে যে আপনার এত গাড়ি, আপনি বাড়িও করেছেন, 1,60,00,000 টাকা 62 লাখ টাকা দিয়ে গাড়ি কেনা হয়েছে, তো এই সবকিছু কি একদিনে হয়েছে? আচ্ছা, এটা কি মনে হয় আসল গল্প? আচ্ছা, বছর পর বছরের হচ্ছে রাত জাগা পরিশ্রম, নির্ঘুম রাত, টেনশন, হতাশা,
ডেডিকেশনের ফলে যখন এই সাকসেসটা আসে তখন মানুষের কাছে এটা হয়ে যায় ওভারনাইট সাকসেস। তাহলে এখন সেই গল্পটা শুনি যে কিভাবে 5 বছর 6 বছরে লাইফটাই চেঞ্জ হয়ে গেল, যে একটা মধ্যবিত্ত থেকে আপনি একটা রিচ কিড হয়ে গেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে শুরু থেকে আমরা শুরু করি। হ্যাঁ। আমি যখন জন্মগ্রহণ করি তখন থেকেই ভাই আমি বুঝতে পারি যে আসলে অন্য সব মানুষের মতো আমার সংসারটা না। আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই 2 বোন, বুঝতে পারছেন? আপনি কয় নাম্বার? হ্যাঁ আমি হচ্ছে 3 নাম্বার ভাইদের মধ্যে, এন্ড হচ্ছে আমার 2 বোন হচ্ছে সবার বড়। আমরা যখন গ্রামে জন্মগ্রহণ করি, আমার বাবা তখন হচ্ছে ধানমন্ডিতে চাকরি করতো। আমার বাবা তখন হচ্ছে কাজ করতে স্কাটন রোডে, হ্যাঁ খুবই নিম্নমানের একটা চাকরি। আমাদের ফ্যামিলির যে হচ্ছে একটা খরচ থাকে না, যে দৈনন্দিন বা মান্থলি বা স্কুলে পড়লে একেবারে সবকিছু দিতে আম্মু হিমশিম খাইতে করছে। একমাত্র আর্নার ছিল আমার বাবা, বাট বাবার ওই টাকা দিয়ে আমাদের হচ্ছে ফ্যামিলিটার যে খরচ চলতো না। তখন আমি যখন জন্মগ্রহণ করি ছোট থেকেই ভাই আমি উল্টাপাল্টা কোনো কিছু খাইতে পারতাম না। মানে ধরেন আমাদের আপুরা যখন ছিল ওদেরকে সুজি টুজি খাওয়াইতো, আম্মুর মুখ থেকে যা শুনি। বাট আমার বেলায় কি হয়েছে, আমি দুধ ছাড়া কোনো কিছু খাইতে পারতাম না। তো আম্মু তখন কি করে আমাকে দুধ খাওয়াইতে গিয়া মাই বই এলডোরেন একটা দুধ আছে, ওই দুধটা কিনতে গিয়া তখন আগে 200-300 বা কত টাকা ছিল আমার আইডিয়া নাই, ওটার জন্য আমার আম্মু লোন নেওয়া শুরু করে, মানে ঋণ করা শুরু করে। আজকে হচ্ছে ওর কাছ থেকে লোন করে, প্রথমে কোনো সমিতিতে যাই নাই যে আমি ওর কাছ থেকে লোন করবো, ওর কাছ থেকে লোন করবো। তো প্রথমে হচ্ছে আপনার এই কাকার কাছ থেকে লোন করে, ওই কাকার কাছ থেকে লোন করে, এর কাছ থেকে লোন করে 100-200-300 ওর কাছ থেকে 100 এনে ওর কাছে দিয়ে, আবার ওটা দিয়ে দুধ আনে, পরিবার যত খরচ আছে সেগুলো হচ্ছে মানে যে নিডস গুলো আছে সেগুলো হচ্ছে মিট করে। আস্তে আস্তে চলতে চাই, বাট আস্তে আস্তে কি মানুষজন টাকা দিয়ে অফ করে ফেলে, মানুষ বুঝে ফেলে যে আম্মু আসলে রিটার্নটা করতে পারে না টাকার, বুঝতে পারছেন? তো আম্মু আস্তে আস্তে সমিতিতে, আপনি যদি আমাকে আজ করেন আমি আপনাকে 20টা সমিতির নাম বলতে পারবো। আম্মু হচ্ছে এইসব সমিতির কাছ থেকে কিস্তি নেওয়া শুরু করে 1000-2000 করে সমিতির কিস্তি বাড়তে থাকে, একটার কিস্তি এনে আরেকটাতে দেয়, একটার কিস্তি এনে আরেকটাতে দেয়। তো এইভাবে লোন বাড়তে থাকে, লোনগ্রস্ত। হ্যাঁ একেবারে হচ্ছে ঋণগ্রস্ত আমরা হয়ে যাই। এর মধ্যে হচ্ছে আমরা যখন আস্তে আস্তে বড় হই তখনও ভাই লাইফের রিয়েলাইজেশনটা আসে নাই যে আসলে লাইফটা কি, আমরা এত একটা বাজে ফেসের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আম্মু হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ এই মহিলাটার কাছে, এই নারীটার কাছে আমরা সবগুলা ভাই আজীবন কৃতজ্ঞ। কতটা ব্রেইনই দেখেন, আমরা গ্রামে ভাই হিমশিম খাইতেছি সবকিছু মিট করতে গিয়ে। আমরা তখন 3 ভাই 4 ভাই 5 ভাই হয়ে গেছি, তখন আমার বয়স 10 থেকে 12 বছর বয়স। মানে আম্মু একটা জিনিস লক্ষ্য করে যে আমরা যে চারপাশে যে সারাউন্ডিং গুলো আছে ওদের সাথে আমরা চলে আমরা হচ্ছে খারাপ হয়ে যেতেছি। 10-12 বছর 15 বছরের পোলাপান গুলো স্মোকিং করা শুরু করে দিচ্ছে, এর বাসা থেকে গিয়ে চুরি করে নানান রকম খারাপ কাজে লিপ্ত। আম্মু ভাইয়া ট্রাস্ট মি এই একটা ডিসিশন নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে এসে পড়ে, আমাদের হোম টাউনে। আমার আব্বু এটাতে সাপোর্ট দেয় নাই, টু বি অনেস্ট, আমি ক্যামেরার সামনে বলতেছি, আমার আব্বু এটাতে সাপোর্ট দেয় না যে ব্রাহ্মণবাড়িতে আসো। আব্বুর কথা হচ্ছে আমরা তো এখনই হিমশিম খাইতেছি, তুমি যে ব্রাহ্মণবাড়ি আসবা এসে তুমি কি করবা, এই লোনগুলো কেমনে দিবা, বা আবার নতুন লোন করা লাগবে, আমার যা খরচ। আব্বা তখন আগে 6-7 হাজার টাকা তখন বেতন হিসেবে, বা 8,000 টাকা, খুবই নিম্নমানের একটা চাকরি করতো, বুঝতে পারছেন? সো তখন আব্বু যখন মানা করছে, আম্মু হচ্ছে এইরকম মানা শুনে নাই। আম্মু আব্বুর অগোচরে আমাদের সবাইকে নিয়ে ব্রাহ্মণবাড়িতে মুভ হয়ে গেছে। মানে ব্রাহ্মণবাড়িয়া সদরে, এটা হচ্ছে কাউতুলিতে, হ্যাঁ একটা হচ্ছে 2 রুমের রুম, 4টা রুম ছিল, 2টা রুম আমরা নিয়েছি 5-6 হাজার টাকা ভাড়া দিয়ে। আমরা হচ্ছে এটার মধ্যে ভাইয়া ঢুকে যাই। কত সালে ঘটনা এটা? এটা হচ্ছে সালটা বলতে গেলে 2015-16 সামথিং, 2015-16 দিকে থাকবে। সো তখন আমরা যখন ব্রাহ্মণবাড়িয়াতে থাকি, ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা স্কুলে পড়ি। স্কুলে পড়তে পড়তে আমি তখন ওখানে গিয়ে ভর্তি হয়ে ক্লাস 6-এ সামথিং, আমি 8 পর্যন্ত পড়ি ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুলে। আমি ক্লাস 8-এ আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্কুলে যখন উঠি, ক্লাস 8-এ আমি সায়েন্স নেই। এখন ক্লাস 9-এ, হ্যাঁ মানে আমি ক্লাস 9-এ সায়েন্স নিয়ে, আমি হচ্ছে জেএসসি তে আই গেস রেজাল্ট পাইছিলাম 4.50 সামথিং কিছু একটা পাইছিলাম। তো ক্লাস হচ্ছে 9-এ আমি সায়েন্স নিই। তখনও লাইফের রিয়েলাইজেশনটা আসে না যে ফ্যামিলি অবস্থা খারাপ, আই হ্যাভ টু ডু সামথিং, আমার কিছু একটা করা উচিত, আমার লাইফে একটা পদক্ষেপ নেওয়া উচিত। মানে বাবা হিমশিম খাইতেছে, মা কিস্তি করতেছে, এইসব মাথায় নিয়ে আমি স্কুল হচ্ছে ফাঁকি দিয়ে আমি মানে হচ্ছে উল্টাপাল্টা কাজ করি, খারাপ বন্ধুদের সাথে চলে, মানে পুরো লাইফটা একটা ছন্নছাড়া অবস্থা। বয়সের দোষ বলা যায়, এটা বয়সের দোষ বলতে পারেন। সো বয়সের দোষের ক্ষেত্রে কাহিনী যখন এরকম হয়েছে, আমি ভাই ক্লাস 9-এর যখন ফাইনাল এক্সাম, আমি হচ্ছে এক্সাম দিই, বাট আমি কখনো এটা ভাবি নাই আমি হচ্ছে জেনারেল ম্যাথে ফেল যাব। আচ্ছা, তো আমি যখন জেনারেল ম্যাথে ফেল যাই, রেজাল্ট আসে, তখন ফ্যামিলির মধ্যে তো একটা কালো ছায়া নেমে আসে। আমি রিয়েলাইজ করি যে আমার যারা ফ্রেন্ডরা ছিল ওরা আমাকে হচ্ছে বন্ধু ভাবা অস্বীকার করে দিচ্ছে, যে তুই তো ফেল করছিস, তোর সাথে এখন আর আমাদের যায় না, তুই আমাদের ছোট ভাই, তুই আমাদের সাথে কথা বলিস, আমি মেসেজ দিলে কেউ আমাকে রিপ্লাই দে না। তো আমি যাদের নিয়ে ঘুরতাম, আমি যাদেরকে নিয়ে চলাচল করতাম, যাদেরকে ভাবতাম লাইফ ফ্রেন্ডরা হচ্ছে আমার লাইফ চেঞ্জ করে দিবে, ফ্রেন্ডরা হচ্ছে জীবন মরণের সঙ্গী, ভাইয়া ওরা হচ্ছে আমার সাথে পোল্টি বানা শুরু করে। সো তখন আমি বুঝি ভাই এই ফ্রেন্ড তো আমি কখনো চাই না, বা এই ফ্রেন্ড তো আর ফ্রেন্ড না যে ফ্রেন্ডটা আমি আমার লাইফে ভাবছি। তো তখন
ফ্যামিলির অবস্থা খারাপ, আবার আরেকটা চান্স দিছে যে স্কুলের মধ্যে 15 দিন পর আরেকটা এক্সাম নিবে, তো ওই এক্সামে যদি পাশ করো তাহলে তোমাকে ক্লাস 10 উঠে দিব ব্রাহ্মণবাড়িয়া। যদি আমি ক্লাস 10 উঠতাম আগে আমার লাইফটা এই জায়গায় আসতে পারতাম না। দেখেন কোন জায়গার সাথে কোন জায়গায় কানেক্টেড। তার মানে ফেল করাটাই আপনার জন্য ফেল করে success আমার হয়ে জন্য গেছে। একটা সাকসেসের হচ্ছে একটা ধারপ্রান্ত আপনি বলতে পারেন। ফ্যামিলির অবস্থা খুব খারাপ, তখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাগান বাড়িতে, যারা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে জানেন, ব্রাহ্মণবাড়িয়ার বাগান বাড়িতে আমরা থাকতাম। 3 মাসের ভাড়া ভাইয়া, কসম করে বলতেছি 3 মাসের ভাড়া ওই বাসার মধ্যে জমা ছিল, আমরা হচ্ছে ওই ভাড়া দিতে পারতাম না। মানে আব্বু তখন, আমার বড় ভাই শান্ত ভাই ঢাকাতেও একটা ছোটখাটো চাকরি নিছে। আস্তে আস্তে আপনি যখন বড় হন, ফ্যামিলির সবাই যখন বড়, দিন দিন কিন্তু আমরা কি দেখতেছি, টাকার পরিমাণ বাড়তেছে, বাট আপনার খরচের পরিমাণ আর বাড়তেছে, তো ওই টাকা দিয়ে আপনার ওটা কুলাচ্ছে না কিন্তু, রাইট? তো তখন আমাদের ওই বাসার মধ্যে, বাগান বাড়িতে আমরা ছিলাম, ওটার মধ্যে হচ্ছে প্রায় 3 মাসের ভাড়া জমছিল। আমার এখনো মনে পড়ে মালিকগুলো আম্মুকে গালাগালি করতো। সো আবার সেকেন্ড টাইম এক্সাম হবে আমি ফিল করে অনেকগুলো রিজনে আমি ট্রাই করছি জেনারেল মেতে পাস করা, বাট টু বি অনেস্ট আমি জেনারেল মেতে খুবই গাধা। সো ভাইয়া ফেল করার পর এখন হচ্ছে যে আমি যে আবার অন্য একটা স্কুলে ভর্তি হবো, বা বড়লোকের যত ছেলেগুলো ছিল ওরা স্যারদেরকে টাকা দিবা বিভিন্ন সিস্টেম অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে, মানে ক্লাস 10-এ কোনোভাবে ভর্তি হয়ে গেছে। সো আমার নুন আনতে পান্তা ফোড়ায় আমি কিভাবে অন্য স্কুলে গিয়ে ভর্তি হবো। সো তখন আমি হচ্ছে ভাইয়া আব্বু বলে তুই ঢাকাতে এসে পর, আমি যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর মধ্যে একটা ফার্মেসি আছে, তুই ফার্মেসিতে কাজ কর, পাশাপাশি তোর পড়াশোনাটা কন্টিনিউ কর। সো আমি ফার্মেসিতে কাজ করা শুরু করি, তখন 2017-18 দিকের কাহিনী। হ্যাঁ, তখন ওই ফার্মেসির থেকে আমার লাইফটা চেঞ্জ হওয়া শুরু করে। আমার এখনো মনে পড়ে আমি প্রত্যেকদিন ফার্মেসির কাজের পাশাপাশি একটা ফোন ছিল, আমি হচ্ছে ট্রাই করতাম যে অনলাইন ইনকাম, কিভাবে অনলাইন ইনকাম করবো, কিভাবে হচ্ছে এই করবো, অ্যাডমপের ইনকাম, অ্যাডসেন্সের ইনকাম, মানে নানান রকম ইনকাম, ফ্রিল্যান্সিং যেটাকে বলে। বাট তখন ফ্রিল্যান্সিং ওয়ার্ডটার সাথে আমি এতটা কানেক্টেড হই নাই। হ্যাঁ, তো ফার্মেসির মধ্যেই অনেক কিছু আমি শিখছি, মানুষের সাথে কথা বলা, কিভাবে মানে একটা বিজনেস রান করে অনেক এক্সপিরিয়েন্স এটার মধ্যে গ্যাদার করছে। ফার্মেসির যে মালিক, ওনাকে আমি পাক্কুমা বলি, ভালো ছিল, বাট ফার্মেসির যে এমপ্লয়িজ গুলো ছিল, এটা আমার এখনো বলা লাগতেছে, ওরা ভাই আমার সাথে অনেক রকমের, মানে আমার খাবার নিয়ে খুঁটা দিছে, অনেক রকমের ব্যাড বিহেভ করছে আর কি। সো ওভারঅল আমার যে অনলাইনের যে কেরিয়ারটা শুরু ইউটিউবের মাধ্যমে। সো আমি প্ল্যান করে আমি হচ্ছে একটা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করবো। তো এটার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলি, ওই চ্যানেলের মাধ্যমে আমি ফেসবুক অ্যাডস সম্পর্কে কানেক্টেড হই। তো আমি যখন এগুলো রান করা শুরু করে দিই, আমি বুঝতে পারি যে না, এর মধ্যে পসিবিলিটি আছে। এইটার থ্রুতে আস্তে আস্তে ফেসবুক অ্যাড শিখি, দেখেন ইউটিউবের মধ্যে সব কিছু আছে। এরপরে আস্তে আস্তে আমি এজেন্সিতে যাই, আমার একটা ভার্চুয়াল এজেন্সি আছে, ফেসবুক অ্যাডস এজেন্সি, ড্রপ শিপিং করা হয়েছে। বছরের পর বছর কাজ করার পর 2023-24টা আমার জন্য আলহামদুলিল্লাহ প্রাইম টাইম। এই টাইমটাতে আমি এনজয় করতেছি, আল্লাহ আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিছে। আপনার একটা ভিডিও দেখেছি যে 17 বছরের কোটিপতি, Yeah. মানে আপনি এগুলো করে এই কোটি টাকা কামিয়ে ফেলেছেন। হ্যাঁ, অবভিয়াসলি, কজ আপনি যখন অনলাইনে বিজনেস করবেন, দেখেন বিজনেসের যে টার্মটা, আপনি যখন এমপ্লয়ি থাকেন, আপনি একটা জায়গায় লিমিটেড থাকেন, বাট আপনি যখন মানে ফ্রিডম ভাবে কাজ করতে থাকেন, অনেক রকমের অপরচুনিটি আপনার জন্য খোলা হয়ে যায়। একসাথে 2টা 3টা 4টা বিজনেস যখন আপনি অনলাইনে রান করবেন, আলহামদুলিল্লাহ কোটি টাকা কোনো ব্যাপার না। আপনি এর থেকে এখনো অনেকে আছে ভাইয়া, মানে প্রত্যেক মাসে ওরা 50 লাখ 60 লাখ টাকা আর্ন করতেছে। আপনি কত কামাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি আপনাকে অ্যামাউন্টটা বলবো না, বাট আলহামদুলিল্লাহ সবগুলা বিজনেস থেকে আমাদের ভালো রেভিনিউ আসে। মানে ভালো বলতে কি, যখন আমি বলি ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর অশেষ রহমত, ভালো রেভিনিউ আসে এখন থেকে। আচ্ছা, আপনার 17 বছর বয়স, আপনি এখন বয়স কত? আমার বয়স হচ্ছে এখন ভাইয়া 21, আমি 17 বছর বয়সে কোটিপতি হয়ে গেছিলাম। তাহলে এখন আপনার অ্যামাউন্ট কত হয়েছে সম্পদে? এটা আমি বলবো না, আপনি আচ্ছা আপনি বলেন যে কি মনে হয় যে আমার কাছে 17 বছর যদি কোটিপতি হয়, 18, 19, 20, 21, 4 বছর পার হয়েছে, তাহলে তো বিজনেস তো ইমপ্রুভ হয়েছে, অবভিয়াসলি কন্টেন্ট বানাচ্ছেন, তাহলে হচ্ছে 4 বছরে যদি 8 কোটি টাকা আসে, তাহলে এখানে আরো 2 কোটি, সব মিলিয়ে 10 কোটি টাকার মতো হয়ে গেছে। দেখেন, যখন হচ্ছে যে টাকা আসা শুরু করছে, সর্বপ্রথমে আমি জিনিসটা, আমাদের যতগুলো লোন ছিল সবগুলো পে করছি। হ্যাঁ, আমরা হচ্ছে এর মধ্যে একটা কথা বলি, আমাদের মানে জীবনের দৌড়ে আমাদের গ্রামের যে জায়গাটা ছিল ভাইয়া, ওই জায়গাটা আমাদের বিক্রি করতে হয়েছে, বুঝতে পারছেন? ব্রাহ্মণবাড়িয়ার যে জায়গাটা, গ্রামের জায়গাটা, 1/2 শতক জায়গার মধ্যে ভাই 7 জন আমরা বাস করতাম, ট্রাস্ট মি। তো ওই জায়গাটা বিক্রি করতে হয়েছে, ওটার জন্য আমার আব্বু খুবই রাগেই ছিল, মানে খুবই কষ্টে ছিল যে শেষ পর্যন্ত আমার ওই জায়গাটাই শেষ করে হয়েছে। টাকা জিনিসটা কি, দেখেন আমার লাইফের মধ্যে খুবই ভাইটাল একটা রোল প্লে করে গেছে। আমি দেখছি টাকার জন্য আমার মা কান্না করে, টাকার জন্য আমার বাবা মানুষের কাছ থেকে অপমানিত হয়েছে। আমার বড় বোনের যখন বিয়ে, তখন আমার এখনো মনে আছে, আমার আব্বু একজনের কাছে টাকা চাইতে গেছিল যে হচ্ছে আমার মেয়ের তো বিয়ে, আপনি একটু কন্ট্রিবিউট করেন। তো এখনো মনে ছিল, একটা থাপ্পড় মারছিল যে তোর মেয়ের বিয়ে আমি কি করবো, বুঝছেন? সো এইরকম ফেজটা আমি পার করছি। তো আলহামদুলিল্লাহ টাকার পরিমাণ আমি বলবো না, আমি মনে করি টাকা হচ্ছে একটা স্ট্রেংথ। আপনি যখন জেনে ফেলবেন যে আমার কাছে কত টাকা আছে, আপনি আমার পাওয়ারটা ধরে ফেলবেন। সো এমনটা বলবো না, আলহামদুলিল্লাহ অশেষ সম্মতে
অনেক ভালো আছে, আল্লাহ তবে না, অনেক ভালো ঠিক আছে, রাখছে। একটা প্রশ্ন আমি জানবো শুধু, সেটা হচ্ছে আপনার 4টা গাড়ি আছে এই মুহূর্তে। এই 4টা গাড়ির দাম কত হতে পারে আনুমানিক টোটাল? টোটাল বলতে গেলে ভাইয়া 2-3 কোটি সামথিং। আমি একটা কথা বলতে চাই, এই যে এত নিজে বলছিলেন যে দরিদ্রতা থেকে জয় করে আজকে এই জায়গায়, হ্যাঁ, গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে, এখন আব্বু আম্মু কি বলে আপনাকে নিয়ে? আম্মু আব্বুর যে সাপোর্টটা, অনেকে আছে সাপোর্ট পায় না, বিকজ আমি সাপোর্ট পাইছি, বিকজ তখন তো ফ্যামিলি অবস্থা খারাপ ছিল। এন্ড আমি যাই করতাম আমার কিছু একটা তো করতে হবে, লাইফে তো দাঁড়াইতে হবে। আমি ইউটিউবিং শুরু করছি, ফ্যামিলি সাপোর্ট দিছি। ইউটিউব থেকে প্রফেশনাল ক্যারিয়ারে যখন আমি শুরু করছি তখন থেকেই হচ্ছে আম্মুর সাপোর্ট পাইছি, ফ্যামিলির সবার সাপোর্ট পাইছি। ভাইয়া আম্মুকে তো হচ্ছে এই গাড়িটা গিফট করছি, যে গাড়িতে আপনি আছেন। হ্যাঁ, আমি ভিডিও দেখেছি, আপনি ভিডিওটা দেখেছেন রাইট আমাদের চ্যানেলে। সো ওই যে হ্যাপিনেসটা, ওই যে খুশিটা আমি আম্মুর চোখে দেখছি। বা আব্বু যখন গাড়িতে যায়, আম্মু যখন গাড়ি থেকে গিয়ে যখন নামে কোনো একটা সুপার শপে সুপ্রা দিয়ে যখন আম্মুকে রাইড দেয়, মাজারে দিয়ে যখন রাইড দেই, আম্মুর মুখে যখন হাসিটা দেখি তখন মনে হয় ম্যান আমি লাইফটা করে ফেলছি, লাইফটা বানাই ফেলছি। আল্লাহ আমার প্রতি খুবই দয়াবান, দয়াশীল হয়েছে। আমার একটা কমপ্লেইন আছে কিন্তু, হ্যাঁ। আপনি শুধু আম্মু আম্মু করেন, আমি আপনার ভিডিও দেখেছি, আব্বু বলি না। সবখানে আম্মু আম্মুই থাকে, গাড়িটা আম্মুকে গিফট করেছেন। আব্বুর জন্য কি আছে? ছেলেরা কি সব জায়গায় অবহেলিত? বাবারা বিশেষ করে। আচ্ছা, সো এটা হচ্ছে কি, একটা জায়গায় কেন জানি আমরা বাবার সাথে অনেক সময় রিলেট করতে পারি না। মানে আপনি ট্রাস্ট করে বলেন তো, আপনি আপনার বাবাকে হাগ করে কখনো বলছেন যে বাবা আই লাভ ইউ? না, কিন্তু আমি সেটা বলি নাই। তো কথা হচ্ছে এরকম, আব্বুর সাথে হচ্ছে আমার খুবই ক্লোজ সম্পর্ক। আব্বু হচ্ছে একটু মানে অন্য লাইনের, তো মানে হচ্ছে সবসময় নামাজ নিয়ে ব্যস্ত থাকে, সবসময় হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যস্ত থাকে। তো আব্বু ক্যামেরাতে ওইরকম একটা আসতে চায় না। বাট আমরা সবাই ছেলেরা জানি যে আমরা বাবার জন্য আমরা হচ্ছে নিজের জানটাও কুরবান দিতে প্রস্তুত। শুরুর দিকে যখন আপনি টাকা আসছিল, হ্যাঁ, অবশ্যই বাবারা তো একটু, আমাদের বাবা একটু ওল্ড জেনারেশনের, তারা হয়তো ফ্রিল্যান্সটা বুঝে না, হ্যাঁ। এই ডিজিটাল মার্কেটিং বুঝে না। হ্যাঁ, true. তো বাবা কি জিজ্ঞেস করে নাই যে মানে এই টাকাটা আসতেছে কোথা থেকে? হ্যাঁ, তো এইটা কাহিনী কি হচ্ছে, যখন এইভাবে অনলাইন ইনকাম করা শুরু করি তখন হচ্ছে আব্বার যেত মানে আব্বা চার দোকানে গিয়ে বসে, বা হচ্ছে গ্রামে গেলে একটা জায়গায় বসে, বা নানান ক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু একটা আড্ডা হয়, যত রকমের এই এইজের মানুষ আছে ওদের একটা আড্ডা হয়। তোরা বলে এই আসাদ তোমার ছেলে ইলিগাল কোনো কাজ টাজ করতেছে না তো? এই আসাদ তোমার ছেলে কি করে দেখো, এই আসাদ দেখো তোমার ছেলে এই করতেছে কিনা, এই করতেছে কিনা। এই তো আব্বা সব সময় ছিল যে বলে কি করে আমার ছেলে অনলাইনে কাজ করে। সো এটার আব্বু একটা প্রাউড ফিল করে আর কি, যে না অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতেছে, এরকম একটা। ওকে, এখন তাহলে প্রশ্ন করি যে 2015 সাল বা 16 সালের সে লাইফ আর 2024 সালের লাইফ, ফ্যামিলিগত বা পার্সোনাল কেমন দেখেন? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন ভাইয়া, আকাশ পাতাল একটা ডিফারেন্স। বিকজ তখন আমি দেখতাম হচ্ছে যে একটা ঈদ আসলে কে কোন কাপড়টা কিনবে এটার কোনো রকমের কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই। ওই যে টাকাটা লাগবে, টাকাটা দেওয়ার মতো লোকই তো নাই, ওই টাকাটা ফ্যামিলির মধ্যে নাই। কিস্তির জন্য আম্মু নির্ঘুম রাত, একটা কোন একটা মনে করেন আর্জেন্ট একটা কাজ, কেউ একজন অসুস্থ হয়ে গেছে, টাকা একজনের কাছে চাওয়া লাগতেছে। সো এইসব প্রশ্নগুলো যদি আমি নিজের কাছে আস করি, আজকের জিনিসগুলো যদি আস করি যে না ঈদের দিনটা আসলে আম্মুর কাছে কার্ড দিয়ে বলতে পারতেছে আম্মু যা তোমার কি লাগে নিয়ে আসো। আব্বু অনেক সময় শপিং এ যায় না, সো আব্বুরে বলে আব্বু তোমার কি লাগবে, ঘড়ি পাঞ্জাবি পায়জামা সবকিছু নিয়ে আসি। এন্ড আপনি একটা জিনিস দেখবেন, এটা স্যাড বাট ট্রু, যখন আপনার কাছে টাকা আসে না মানুষ আপনাকে অন্যরকম সম্মান দেওয়া শুরু করে তানভীর ভাই। সো আপনি আগে দেখছি একটা জায়গায় গেলে একটা লো কনফিডেন্স হিট করতে, এখন একটা আলাদা লেভেলের কনফিডেন্স বা মানুষের চোখে যে সম্মান, যখন থেকে আপনি একটা লাখ টাকার একটা কোটি টাকার গাড়ি দিয়ে হচ্ছে গাড়ি থেকে নামতেছেন, সে নিজেকে কাজ করে যে ও লাইফে কি করছে, যে এই গাড়িটা এফোর্ড করতেছে বা এই গাড়িটা চালাইতেছে। ব্যক্তি মাইনের কাছে আসতে চাই, কি অবস্থা আপনার? বয়স 21 চলছে, বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে কি করবেন না? টাকা পয়সা তো হয়ে গেছে সো এর আগে বলেন আমার গার্লফ্রেন্ড আছে কিনা? হ্যাঁ, সেটা তো ওইটাই প্রসঙ্গ, গার্লফ্রেন্ড আছে আসে মনে হয় না? ভাই আমি খুবই সিঙ্গেল, ভেরি সিঙ্গেল, এন্ড আই এম নট ইভেন ডেটিং এনিওয়ান, কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। সেইটাই এখন আমার শেষের দিকে অনেক একটা দিয়েছে যে এখন ফিউচারে আর কি কি করার বাকি আছে, মাইন্ড কোথায় গিয়ে নিজেকে থামাতে চায়। আচ্ছা, সো আমি কখনো থামবে না, গাড়ি চলতে থাকবে। আমি মনে করতেছি যে আমাদের বোঝা উচিত কোন জায়গায় আমাদের থামা উচিত, কোন জায়গায় আমাদের গাড়িটা ব্রেক করা উচিত, আমাদের কোন জায়গায় গাড়িটা স্পিড আপ করা উচিত। আমি এখন লাইফের যে জায়গায় আছে আল্লাহর রহমতে, আমি মনে করি আমার গাড়িটা এখন শুধুমাত্র অ্যাক্সিলারেটর চাপ দিয়ে আগানো উচিত। এখন আমি মনে করি স্কাই ইজ দ্য লিমিট। 30-35 বছর পর যখন আমার মনে হবে যে না আমি অনেক কিছু মেট করছি, আমি অনেকের কর্মসংস্থান করছি, যেটা আমার গোল, যে ইউথ যারা আছে ভাই ওদেরকে আমি শিখাবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওরা আমার কাছে নানান রকম কিছু মাইন্ডসেট, উইজডম, যে আইডিয়াস বা কি করলে লাইফে সাকসেস হবে জানতে পারবো, আমি তাদেরকে শিখাতে পারবো, ওরা কর্মসংস্থান হবে, আমি তাদেরকে সাকসেসফুল যখন দেখবো, আমারও যখন একটা ওভারঅল একটা সবকিছু গুছানো হয়ে যাবে, আই থিঙ্ক আমি একেবারে রিটায়ার্ড নিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার জীবনে কি শুধু সফলতা আছে, ব্যর্থতা নেই? ভাই ব্যর্থতা বলতে কি, ব্যর্থতা দিয়েই হচ্ছে মানুষটা ঘোরা। এই যে আমি আপনাকে বলছি যে ভাই 3-4টা বিজনেস এখন আমি রান করতেছি, একদিন কিন্তু রান হয়নি, নানান রকম টেস্টিং, নানান রকম অনেক কিছু ট্রাই করা হয়েছে, অনেক কিছু কাজ করছে করে নাই। আপনি যদি ব্যর্থ না হন আপনি সাকসেসের মজাটা পাবেন না।
ফেলিয়ারটা করে আপনি সাকসেসে আসবেন, এন্ড যখন ওই সাকসেসটাতে আসবেন ওইটার যে আলাদা মোটিভেশন, ওইটার যে আলাদা একটা এক্সাইটমেন্ট অন্যরকম ভাবে হিট করে। আমি প্রতিদিন রাতে যখন ঘুমাই আমি খুবই এক্সাইটেড থাকি যে ভাই কালকে আমার কাজ আছে, কালকে আমার এই লাইফটা লিড করতে হবে। সো লাইফটা আই থিঙ্ক সবার এমনভাবে বিল্ড করা উচিত তুমি যাতে এক্সাইটেড হয়ে যাও যে ঘুম থেকে ওঠার পর আমি আমার এই লাইফটা লিড করবো। ঠিক আছে মাইনুর রহমান, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। সেটা হচ্ছে আসলে আপনার সঙ্গে মানে আড্ডা দিয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে শূন্য থেকে মানে জিরো থেকে হিরো যেটাকে বলে সেই ধরনের অনেক একটা এক্সপিরিয়েন্স আমারও হলো, আমি অনেক কিছু জানতাম না। ভাইয়া আসল কথা কি, আমি আসলে কথা বলতে খুবই পছন্দ করি বা আমি লাভ করি কোনো শোতে আপনি ডাকছেন। And আপনাকে তো অনেক আগে থেকেই চিনি, খুবই ভালো করতেছেন সময় টিভিতে, খুবই প্রাউড আপনাকে নিয়ে আমরা। তো কথা হয়েছে যে আমার কাছে ভালো লাগে আমার সাথে কথা বলতে, আমি চাই মানুষ আমার কাছে শিখুক জানুক। বাট ভাই সময়ের খাতিরে, কাজের খাতিরে মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি লাইফের মধ্যে, আসলে টাইমটা হয়ে ওঠে না একটা ইন্টারভিউ করা বা কোনো একটা জায়গায় যাওয়া, একটা পডকাস্টে যাওয়া ওইরকম। আমি ট্রাই করি আর কি মানুষকে শেখানোর ভ্যালু দেওয়ার। বাট খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে, আমরা কিন্তু অনেক কিছু শেয়ার করতে পারছি। তো অনেক ঘুরলাম, ঘুরতে ঘুরতে কথা হলো, বিদায় নিতে হবে। বিদায় নিতে হবে। খুবই ভালো ছিল আমাদের কনভারসেশনটা। হ্যাঁ, আমরা বের হতে কথা বলি। তো দর্শক, এতক্ষণ শুনছিলাম মাইন রহমানের গল্প, বলতে গেলে একদম জিরো থেকে হিরো হবার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। শেষমেশ এই যে দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, কিভাবে সফল হওয়া যায়, ছোট্ট করে 1 মিনিট সময় দিলাম, বলতে পারেন। সো আমি আপনাকে এটাই বলবো যে হচ্ছে নিজের উপর বিলিভটা রাখেন। যখন সবাই জিরো থেকে হিরোটা হয়, সবাই হিরোকেই ফোকাস করে, ওই জিরো জিনিসটা দেখে না। সো ওই জিরোর যে পার্টটা, এটা হচ্ছে খুবই হার্ড একটা ফেজ, আপনার লাইফের খুবই কঠিন একটা ফেজ। সো আপনি যত বেশি হার্ড ওয়ার্ক করবেন, যত বেশি ফেইল হবেন, তত বেশি আপনি সাকসেসটাকে এনজয় করবেন।